আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অগ্রপথিকে। আজকের টপিক হলো ভগ্নাংশ। ভগ্নাংশ কি? তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ করে থাকো তাহলে আমি একটা জিনিস এনশিওর করে বলতে পারি যে তুমি এই ক্লাসটি দেখার পর তোমার ভগ্নাংশে কোনো প্রবলেম হবে না, এবং তুমি এই ক্লাসটি করার পর যত বেশি প্র্যাকটিস করবে তোমার ভগ্নাংশের ভীতি তত দূর হবে। শুরুতেই আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। আলোচনার মধ্যে ঢুকে গেলে ভগ্নাংশ কি যদি আমরা শুরুতেই বলি, ভগ্নাংশ হলো একটি আস্ত বা পূর্ণ জিনিসকে সমান কয়েকটি ভাগে ভাগ করে তা থেকে কিছু অংশ নেওয়াকে ভগ্নাংশ বলে। যেমন ধরি আমরা একটি এখানে পিৎজা রাখি, পিৎজার এখানে চারটি স্লাইস করি, চারটি স্লাইস কিন্তু সমান, প্রত্যেকটা স্লাইস সমান, এবং সমান চারটি স্লাইস থেকে একটি অংশ কেটে নেই, তাহলে এই একটি অংশ যে কেটে নেওয়া অংশটা আছে, এই কেটে নেওয়া অংশটি হলো একটি ভগ্নাংশ। এই কেটে নেওয়া অংশটি হলো একটি ভগ্নাংশ। এটি কত অংশ? এক অংশ। কতর? চারের এক অংশ। আমরা কতগুলো ভাগ করছি, ভাগ হবে সবগুলা, কতগুলো ভাগ করছি তা নিচে দিব, এবং কত ভাগ আমরা নিয়েছি তা উপরে দিব। আমাদের এই দাগটা যে দেখতে পাচ্ছ, এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ চিহ্নের উপরে যা থাকে, এই উপরে যা থাকে তা হচ্ছে লব, এবং এই নিচে যা আছে তা হচ্ছে হর। এটিকে আমরা ভাগের ভাষায় বলতে পারি এটি হচ্ছে ভাজক, এটি হচ্ছে ভাজ্য, আর এটি হচ্ছে ভাজক। ভাজ্য বা ভাজক। যারা হয়তো সাধারণত একটু ভাগ সম্পর্কে ধারণা রাখো, তাদেরকে আর ভাজক কি এটা আর নতুন করে বলতে হচ্ছে না। তবু আমি একটু সুবিধার্থে বলে রাখি, ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য, আর যা ধারা ভাগ করা হয় তা হচ্ছে ভাজক। এরপরে যে ফলটা পাওয়া যায় এটাই হচ্ছে ভাগফল। আমাদের ভাজক এবং ভাগফল সম্পর্কে আমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা প্রথমে একটি জিনিস দেখব যে ভাজ্য উপরে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। আমরা দেখছি এখানে চারটি অংশে ভাগ করা হয়েছে, চারটি অংশ থেকে একটি অংশ নেওয়া হয়েছে, আরেকটি অংশ নেওয়া হয়েছে, এই দুটো যোগ করা হয়েছে। এখন আমাদের ভাগ কিন্তু চারটি অংশই আছে। কয়টি স্লাইস নেওয়া হয়েছে? এখন আরেকটি স্লাইস অতিরিক্ত নেওয়া হয়েছে। এই অতিরিক্ত স্লাইস নেওয়ার কারণে এখানে দেখো স্লাইস কয়টা হলো? একটা, আর একটা দুইটা। এখন আমরা এভাবে বলতে পারি যে 2/4 অর্থাৎ 2/4 এটি একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা আর একটু সংক্ষিপ্ত রূপে নিতে পারি। আমরা দেখব যে এই লব এবং হরকে কোনো একটি সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি দেখি ভাগ করা যায়, তবে ভগ্নাংশটিকে আমরা আরো ছোট আকারে নিয়ে আসতে পারবো। এখন তো খুব বড় বড় লাগছে, এখানে 2 আছে, এখানে ভাজক হিসেবে, লব হিসেবে এবং হর হিসেবে 4 আছে। আমরা দেখি এই 2 এবং 4 কে উভয়কে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে 1 এবং 2। এখন 1 এবং 2 হলে হবে 2/1। এখন আমরা এটাকে আমরা বলতে পারি অর্ধেক। ঠিক তেমনই ভাবে ভগ্নাংশের বিয়োগ কিভাবে করব? ভগ্নাংশের বিয়োগ আমরা করব 3টি স্লাইস থেকে একটি স্লাইস সরিয়ে নিই, তাহলে কয়টি স্লাইস রইল? 2টি স্লাইস। কয়টি স্লাইসের মধ্যে থেকে? 4টি স্লাইস। ঠিক সেম ভাবে এটাকে আমরা বলতে পারি 1/2, মানে এটা হচ্ছে অর্ধেক। এটা হচ্ছে অর্ধেক। আবার এখন আমরা গুণ কিভাবে করব? এখন আমরা ভগ্নাংশের গুণ কিভাবে করব তা একটু দেখে নেই। ভগ্নাংশের গুণ ধরি 5/6 একটি ভগ্নাংশ আছে, এবং আরেকটি ভগ্নাংশ আছে 7/5। এখন আমরা এই ভগ্নাংশগুলোকে কিভাবে
কিভাবে লিখতে পারি, এই ভগ্নাংশগুলোকে আমরা গুণফল কিভাবে লিখতে পারি। গুণফল লব যা আছে, একটা লব আরেকটা লবের সাথে গুণ হবে, একটা লব আরেকটা লবের সাথে গুণ হবে 5 7 35 হবে, এবং নিচের হরের সাথে একটা হরের সাথে আরেকটা হরের গুণ হবে, এবং 5 6 30। আবার আমরা একটু ট্রাই করে দেখি যে এখানে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা যদি দেখি 30 এবং 35 এই দুটি সংখ্যাকে আমরা যদি 5 দ্বারা ভাগ করতে যাই তাহলে দুইটা সংখ্যায় নিঃশেষ বিভাজ্য হয়। যেমন 35কে 5 দ্বারা ভাগ করলে হয় 7 আর 30কে 5 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে আমরা এটাকে লিখতে পারি 7/6, এভাবে লেখা যায়। আর ভাগ কিভাবে করব, আমরা ধরি আরেকটি ধরি 5/6। এটাকে কিভাবে 5/6 কে হাফ দ্বারা কিভাবে ভাগ করব, অর্থাৎ আমরা 5/6 যদি ভগ্নাংশটাই করি তাহলে এটার মধ্যে কয়টা হাফ অংশ আছে, এটা হচ্ছে ভগ্নাংশের ভাগ বলা যায়। এটাকে আমরা ভগ্নাংশের ভাগ বলতে পারি। তা ভাগ করার জন্য একটি নিয়ম আছে, তা হচ্ছে এই ভাজক, এটা কিন্তু ভাজ্য, এটা ভাজ্য আর এটা ভাজক। ভাজকের ক্ষেত্রে ভাজ্য ঠিকই থাকবে, কিন্তু ভাজকের ক্ষেত্রে গুণ হয়ে যাবে, এবং যা লব ছিল, এখানে লব 1 ছিল, এটা হরে চলে আসবে, এবং যা হর ছিল এটা লবে চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের এটা গুণ। একটু আগে তো মাত্র আমরা গুণ কিভাবে করতে হয় তা আমরা দেখে নেওয়ার পর এখন আমরা কি করতে পারি, 5 গুণন 2 সমান 10 আমরা লিখতে পারি, এবং 6 গুণন 1 কে 6 লিখতে পারি, এবং দুটি যেহেতু জোড় সংখ্যা আমরা পাই, লব এবং হর উভয় জোড় সংখ্যা, তাই আমরা এটিকে লঘিষ্ঠ করতে চাইলে 2 দিয়ে উভয় সাইডে ভাগ করে নিতে পারি। 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 এবং 3 দুগুণে 6, তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে লিখতে পারি 5/3। ভগ্নাংশ সাধারণত এখন ভগ্নাংশ সম্পর্কে ভগ্নাংশের একটু প্রকারভেদ আমরা শিখে নিই। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশকে আমরা একই বলতে পারি, কিন্তু এই দুটো আলাদা দেখা যায়, যে আলাদা হিসেবে থাকতে পারে। আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারি। আমাদের প্রথম কথা হচ্ছে কি, প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বাই হর। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, আমি একটু আগে ভুল বলছিলাম, লব বড়। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে ছোট হবে হরের থেকে। আর অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে লব আর বাই হর, এখানে লব বড় হবে। মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার ডানে যদি একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, এখানে লব বাই হর, পূর্ণ সংখ্যার ডানে যদি একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, তখন আমরা তাকে মিশ্র ভগ্নাংশ বলতে পারি। যেমন প্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ হলো হাফ বা অর্ধেক। প্রকৃত ভগ্নাংশের হাফ বা অর্ধেক, কারণ এখানে লব হিসেবে আমরা পাই 1 এবং হর হিসেবে আমরা পাই 2। যেহেতু হর বড় লব ছোট, তাই আমরা এখানে বলতে পারি লব ছোট হর বড়, তাই আমরা এখানে বলতে পারি এই হাফ হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। আর এখানে যদি আমরা বলতে পারি 6/5, এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো লব বড় এবং হর ছোট, এবং শর্তটি প্রযোজ্য হয়েছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো একটি অপ্রকৃত
ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ডানে যদি একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তবে আমরা বলতে পারি এটি একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি 5 সমস্ত 2/1 অর্থাৎ 5.5 অংশ। 5.5 এটাকে বলা যায় 5.5। এভাবে মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করা যায়। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে সহজেই রূপান্তর করতে পারি। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশতে আমরা সহজেই রূপান্তর করতে পারি। কিভাবে রূপান্তর করতে পারি? আমরা সকলে হরই থাকবে এবং লবকে হর দ্বারা গুণ করে, মানে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে। 5 into 2 প্লাস লবে যা ছিল তা আবার যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 10 প্লাস 1/2 সমান 11/2। এটাকে আমরা বলতে পারি 5 সমস্ত 2/1। 5 সমস্ত 2/1 অর্থাৎ এই দুটি একই মিনিং প্রকাশ করে, কিন্তু এদের প্রকাশ আলাদা হয়। 5/11 এখানে লব বড় হর ছোট, তাই এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর এটি একটি পূর্ণ সংখ্যার ডানে একটি প্রকৃত ভগ্নাংশ আছে, তাই এটি একটি মিশ্র ভগ্নাংশ। আমরা এখন একটু জটিল প্রশ্নে যাই। তার আগে বোর্ডটা মুছে নিই। জটিল প্রশ্নে যাই। আমাদের অনেক সময় দেখা যেতে পারে 5/6/7 এরকম কিছু যদি লেখা থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে সরলীকরণ করব, অর্থাৎ একটি লব বাই হর আকারে নিয়ে আসতে পারবো। শুরুতে আমরা দেখি এটা একটি সবথেকে বড় দাগ, অর্থাৎ 5/6 এটি হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে ভাজক। বড় দাগটার উপরে যা আছে তা হচ্ছে ভাজ্য এবং বড় দাগটার নিচে যা আছে তা হচ্ছে ভাজক। এখন আমরা যথারীতি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব। এখন এখানে 7কে আমরা কি করব? 7-এর নিচে মনে মনে একটা 1 আছে। 7-এর নিচে একটি মনে মনে একটা 1 আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় বলতে পারি পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1 এবং লব হচ্ছে ওই সংখ্যাটাই। তাহলে এর মিনিং এর কোনো চেঞ্জ হয় না। 5/6 এখন আমরা মনে মনে 1 আছে যেহেতু এটাকে আমরা উল্টিয়ে দিব এবং চিহ্নটা ভাগের জায়গায় গুণ হবে এবং লবে চলে আসবে 1 এবং হরে চলে আসবে 7। তাহলে আমরা বলতে পারি এই দুটাকে গুণ করি, 5 একে 5 এবং 6 7 42। এইটাকে আমরা লিখতে পারি মানে 5/6/7 কে আমরা লিখতে পারি 5/42। ঠিক এমন ভাবেই করা যায়। আমরা আরেকটা প্র্যাকটিস করি তাহলে সুবিধা হয়ে যাবে। 7/8/4 এটাকে আমরা যদি দেখি প্রকাশ করি, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে, এখানে ভাজ্য হচ্ছে 7/8 এবং ভাজক হচ্ছে 7/8 এবং ভাজক হচ্ছে 4 এর নিচে মনে মনে একটা 1 আছে হর হিসেবে। এখন আমরা এটাকে কিভাবে গুণাকারে নেব? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ভাজ্যর কোনো চেঞ্জ হবে না, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তী ভাজকে যা আছে তার হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 into 1 = 7, 8 into 4 = 32। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 7/32। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি যে যদি এরকম একটা ফরম্যাট থাকে এবং পূর্ণ সংখ্যা একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে সাধারণত দেখা যাচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার হরগুলোর গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 7/8 into 4 এটাই হবে এই ভগ্নাংশটার আনসার। এখন আমরা আরেকটু জটিল করি। এখন আমরা কি করব? লব থাকবে একটি জিনিস এবং লব থাকবে একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা
লব থাকবে একটি পূর্ণ সংখ্যা এবং হর হয়ে যাবে ভগ্নাংশ। 5/6 হর হয়ে যাবে একটি ভগ্নাংশ। এখন আমরা এটাকে যদি একটু সরলীকরণ করতে যাই, তাহলে এখানে ভাজ্য হিসেবে আছে 10 এবং ভাজক হিসেবে আছে 5/6। ভাজক হিসেবে আছে 5/6। এখন আমরা যথারীতি ভাগের নিয়মে করব। 10 এবং ভাগ চিহ্নটি গুণ চিহ্নে রূপান্তর হবে এবং হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর। এখানে 6 × 5, তাহলে আমরা লিখতে পারি 60/5 ইকুয়াল টু, আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে না 5 দ্বারা ভাগ করি তাহলে 12, আর এখানে নিচে 1, তার মানে আমরা লিখতে পারি 12/1 অর্থাৎ 12। তাহলে আমরা এই ভগ্নাংশটা লিখতে পারি এক কথায় 12। আরেকটা প্র্যাকটিস করে নিই, এটা হচ্ছে 5/6 বাই আমরা করছিলাম 7/8/7। এটা 7/8/7। এখানে ভাজ্য হচ্ছে 7। এখানে ভাজ্য হচ্ছে 7 কে কি দ্বারা ভাগ করা হয়েছে? 8/7। 7 কে 8/7 দ্বারা ভাগ করা হয়েছে। এখন আমরা যথারীতি ভাগ কিভাবে করতে হয় এটা আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে যাওয়ার কথা। ভাগ করতে হয় 7 গুণ, মানে 7 ভাজ্য যা আছে এবং ভাগের চিহ্নটা পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে এবং লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে লব। এখন আমরা এটা নিচে মনে মনে তো এক আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে 8 গুণন 1 এবং 7 গুণন 7 ইকুয়াল টু 49/8। তাহলে আমরা এটাকে লিখতে পারি 49/8। এটা ইজিলি লেখা যায়। এখন আমরা আরেকটু জটিল করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন 5/9 এবার দিলাম এবং নিচেও একটি ভগ্নাংশ থাকবে 8/3। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশ চিহ্নটি দিয়ে লবেও একটি ভগ্নাংশ আছে এবং হরেও একটি ভগ্নাংশ আছে। আমরা কি করব? আগের নিয়মে যে 5/9 ভাগ 8/3 ইকুয়াল টু কি করব? 5/9 ইন্টু লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, 3/8। এখন আমরা কি করতে পারি? এটাকে গুণ করে দিই। লব লবের সাথে গুণ হবে, হর হরের সাথে গুণ হবে, তাহলে 5 × 3 ইকুয়াল টু 15 এবং 9 × 8 72। এটাকে আমরা আরো সংক্ষিপ্ত করতে পারি। দেখা যাক কি করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটাকে 3 দ্বারা ভাগ করা যায়। কিভাবে বুঝলাম 3 দ্বারা ভাগ করা যায়? কারণ এই দুটি সংখ্যার লবের সংখ্যার দুটির যোগফল 5 + 1 = 6। 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই এই পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আবার 7 + 2, এখানে 7 + 2 = 9। এখানে 9 ও 3 দ্বারা বিভাজ্য, তাই 72 এবং 15 দুটো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3 × 5 = 15 এবং 3 × 24 = 72। 3 × 24 = 72 লিখতে পারি 5/24। এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশটির সরলীকরণ রূপ হচ্ছে 5/24। খুব ইজি না? ইজিভাবেই কিন্তু আমরা এভাবে সহজ করে লিখতে পারি। এবার আরেকটু জটিল করি, তাহলে হয়তো খুব মজা হবে। এবার আমরা লিখছি 3/8। 3/8 এখানে ভগ্নাংশ চিহ্ন এবং 9/4/3। এখানে দেখতে পাচ্ছি এখানে লব হচ্ছে 3/8। লব হচ্ছে 3/8। এখানে ভগ্নাংশ আছে ভাগ 9/4/3। এটা দেখতে পাচ্ছি যে লবেও ভগ্নাংশ আছে, কিন্তু হরের ক্ষেত্রে একটি ভগ্নাংশ এক্সট্রা আছে। তাই আমরা এটাকে
তাই আমরা এটাকে সরল করতে চাচ্ছিলাম। 3/8 লব তো মানে লব ভাজক হিসেবে কাজ করে এবং ভাজকের কোনো চেঞ্জ হবে না, ভাজকের কোনো চেঞ্জ হবে না, তাই 3/8 আকারেই থাকবে এবং হরটা আমরা ভাগ আকারে লিখে ফেলি। এই হরের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে হরও কিন্তু একটি ভগ্নাংশ, হরও কিন্তু একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে আমরা এই ভগ্নাংশটির আবার ভাজক হচ্ছে 9 এবং ভাজ্য হচ্ছে 9 এবং ভাজক হচ্ছে 4/3, মানে ভগ্নাংশটিও ভাজকটিও একটি ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লব হচ্ছে 9, এটা হচ্ছে লব, এবং হর হচ্ছে 4/3। আমরা ঠিক আগের নিয়মেই করব, ভাজ্য কোনো চেঞ্জ হবে না 3/8 এবং ভাগের চিহ্ন গুণ হয়ে যাবে এবং লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এখন কি আমাদের এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার আছে? ক্লিয়ার থাকলে কমেন্টে ক্লিয়ার লেখো। এবং আমি পরের দিকে যাচ্ছি, যেমন 3/8 আমরা আলাদাভাবে লিখে রাখি গুণ আকারে এবং ব্র্যাকেট দিয়ে নেই যাতে বুঝতে সহজ হয় এইটুকুকে কিভাবে নামানো যায়। তাহলে এইখানে 4/3 হচ্ছে 4/3 হচ্ছে লব, যা আমাদের ভাজ্য হিসেবে থাকে 4/3, এবং ভাগ আমরা কত দিচ্ছি 9। 9 এর নিচে মনে মনে একটি 1 আছে, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সব সময় ভাজ্য হলো ওই মানে লব হলো ওই পূর্ণ সংখ্যাটা এবং মনে মনে নিচে একটি হর থাকে, এতে ভাগ করলে কোনো সমস্যা হয় না, এটাকে মিনিংও কোনো চেঞ্জ হয় না। আমরা হয়তো বুঝতে পারছি। এখন আমরা এটাকে আবার যথারীতি 3/8 গুণ 4/3 গুণ 1/9 আকারে লিখতে পারি। আমরা একটা জিনিস খেয়াল করতাম যে 2/4 এটাকে আমরা যদি 8/3 দ্বারা গুণ করি, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে তাহলে আমরা যদি এখানে আগেই কাটাকাটি করে নিই, মানে গুণ অবস্থায় এখানে লব যেহেতু গুণ হয় 8 এবং 4 ইন্টু 3 থাকে, তাহলে 8 দুগুণে 16 এবং 3 চারা 12 মানে 16। এখানে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4/3 আনসার আসে 4/3। কিন্তু আমরা যদি এখানে শুরুতেই কাটাকাটি করে নিই তাহলে 4 এবং 8 কে আমরা কাটাকাটি করে নিই 2 এবং 1, তাহলে 2 ইন্টু 2 মানে 4/3 ইন্টু 1, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটাকে যদি আমরা আরো কাটাকাটি করে নিই তাহলেও কোনো চেঞ্জ হবে না। এখানে 3 কে কাটে 8, 8 কাটে 4 কে 3 কে কাটে 8 কাটে 4 কে, এবং হরে আছে 2 এবং 9, আর লবে সবগুলো 1, 1/18। এখন আমরা এই সম্পূর্ণ ভগ্নাংশটিকে 1/18 লিখতে পারি, কোনো সমস্যা হবে না। 1/18 লিখতে পারি। এটাই হচ্ছে এই ভগ্নাংশটির সব থেকে সরলীকরণ করার রূপ। এখন আমরা আরেকটি প্র্যাকটিস করার মাধ্যমে আজকে টপিকটা আমরা শেষ করতে যাচ্ছি। আরেকটি প্র্যাকটিস হচ্ছে, এবারে লবেও ভগ্নাংশ থাকবে এবং হরেও ভগ্নাংশ থাকবে এবং জটিল হিসেবে থাকবে একটু, যা আমরা একটু আগে দেখেছিলাম যে শুধু হরের মধ্যেই একটি ভগ্নাংশ আছে এবং সেটি জটিল আকারে আছে। তা আমরা শুরু করি। 5/6/9/2 এটাকে যদি আমরা আবার ভাগ করি তাহলে পাবো 3/2/7/2/8। এটাকে আমরা এখন সরল করব। এটাকে আমরা সরল করতে গেলে প্রথমে এই বড় দাগটার উপরে যা আছে তা হচ্ছে লব। লব অল টাইম ভাজক হিসেবে ভাজ্য হিসেবে কাজ করে, ভাজ্য হিসেবে থাকে, এবং হরেও ভগ্নাংশ আছে এবং হর ভাজক হিসেবে কাজ করে। আমরা ভাজক আমরা এই আকারে লিখে নিই 5/6/9/2 ভাগ 3/2
3/2 7/2/8। কারণ আমরা আলাদা করে ব্র্যাকেট দিয়ে নেই তাহলে খুব আমাদের ইজি হবে। এখন ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ভাগ থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা চেঞ্জ হয়ে গুণ হবে। এখন এখানে সব থেকে বড় দাগ কোনটি, বড় দাগের উপরে যা আছে তা হচ্ছে লব। লব অল টাইম থাকে ভাজ্য হিসেবে, তাই আমরা ভাজ্য আমাদের এইটুকু নির্ধারণ করে নিই, এইটুকু হবে ভাজক, এইটুকু হবে ভাজক। তাহলে ঠিক লব এবং হর ইন্টারচেঞ্জ হয়ে যাবে, লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে লব। যেমন 7/2/8 হয়ে যাবে হর ইন্টু 3/2, এটা হচ্ছে এর সরলীকরণ রূপ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি ভগ্নাংশ আছে, এখানেও একটি ভগ্নাংশ আছে, আমরা চাইলে এই দুটাকে আবার সরল করে নিই। তাহলে 5/6 এখানে আছে এবং ভাগ হিসেবে আছে 9/2, এটাকে আমরা লিখতে পারি গুণ 7/2/8 এটা আছে এবং ভাগ হিসেবে আছে 3/2। এখন আমরা এখানে আগের মতোই করে নিই, 5/6 গুণ 9/2 গুণ 7/2/8 গুণ 2/3। এখন আমরা এইটুকু ভাঙলেই আমাদের সব থেকে সরল রূপটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 5/6 ইন্টু 9/2 ইন্টু এই 2/3 কে যদি আমরা আগে লিখি মানের কোনো চেঞ্জ হবে না, কারণ ওভারঅল তো গুণই করা হবে, তাই না, ওভারঅল গুণই করা হবে 2/3। তাহলে আমরা লিখতে পারি এখানে লব, এটা লব মানে ইন্টু 7/2 ভাগ, মনে মনে যেহেতু 8 এর নিচে একটি 1 আছে, ভাগ 8/1 আমরা লিখতে পারি। তাহলে 5/6 ইন্টু 9/2 ইন্টু 2/3 ইন্টু 7/2 ইন্টু 1/8। তাহলে এটাই হচ্ছে এই ভগ্নাংশের সব থেকে সরলীকৃত রূপ। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করতে যাই, তাহলে এই 2 কাটে 2 কে, 9 কাটে 3 কে এবং 6 কাটে এই 3 কে, এবং আর কি কোনো কাটাকাটি যায়, আর তো কাটাকাটি যায় না। তাহলে বাকি আছে 5 ইন্টু 7 ইন্টু 1/2 ইন্টু 2 ইন্টু 8, মানে 5 সাথে 35 35 এবং 2 ইন্টু 2 4 4 ইন্টু 8 মানে 4 ইন্টু 8 32। এটাই হচ্ছে সব থেকে সরলীকৃত রূপ। অর্থাৎ আমরা এই ভগ্নাংশটাকে এক কথায় লিখতে পারি 35/32। তাহলে আজকে এই টপিকটির মাধ্যমে, আজকে এই প্রবলেমটির মাধ্যমে আমরা এই টপিকের সমাপ্তি ঘটাচ্ছি। তো যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো এবং কমেন্টে জানাও ক্লাসটি কেমন লাগলো। আর যাদের খারাপ লেগেছে তারা বলো এখানে কি ইমপ্রুভমেন্ট করা যায়, তা আমি চেষ্টা করব যে ইমপ্রুভমেন্ট করব। কারণ এটাই আমার জীবনের সেকেন্ড ক্লাস, মানে সেকেন্ড লেকচার, যার দ্বারা আমি শুরু করছি। এর আগের লেকচার তো ইউটিউবে আপলোড দেওয়াই আছে, ওইটা একটা ডেমো ছিল জাস্ট। কিন্তু আজকেরটা আমি লাইটিং সেট আপ করার চেষ্টা করেছি এবং তা ঠিক করেছি। তো যাদের ভালো লেগেছে তারা লাইক দাও এবং ভালো না লাগলে কমেন্ট করো কি ভালো লাগেনি।